আমরা গত ভিডিওতে আমরা সাইক্লোহেক্সেনের দুইটা চেয়ার কনফিগারেশন বা চেয়ার আকৃতি দেখেছিলাম, যেটা একই রকম সুস্থিত ছিল। এখানে এমন কিছু ছিল না যেটা নির্দেশ করে যে এটার চেয়ে বেশি সুস্থিত বা একটা আরেকটার চেয়ে বেশি সুস্থিত। এই ভিডিওতে আমরা দেখতে চাই যে এখানে যদি বিশুদ্ধ সাইক্লোহেক্সেনের বদলে এতে একটা মিথাইল গ্রুপ যুক্ত করি তবে কি ঘটবে। এবার শুধুমাত্র সাইক্লোহেক্সেনের বদলে মিথাইল সাইক্লোহেক্সেন নিয়ে চিন্তা করা যাক। আমরা জানি যে যখন অণুর নাম দেওয়া থাকে তখন কি করতে হয়। মিথাইল সাইক্লোহেক্সেনের সংকেত আঁকলে সেটা এরকম দেখাবে। এখানে প্রথমে একটা হেক্সাগন বা ষড়ভুজ আঁকবো, আমরা আগে থেকে এটা জানি। আমরা এটাকে এভাবে আঁকি, এরপর এতে একটা মিথাইল গ্রুপ আছে, আমরা মিথাইল গ্রুপটাকে এভাবে আঁকতে পারি অথবা এভাবেও আঁকা যায়। এর অর্থ হলো এখানে একটা কার্বন যুক্ত আছে, আসলে একটা CH3 গ্রুপ যুক্ত আছে, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে। এখন আপনাকে যদি এই মিথাইল গ্রুপটাকে এরকম ত্রিমাত্রিকভাবে আঁকতে হয় তাহলে এটা দেখতে আগের মতোই বিভিন্ন চেয়ার কনফিগারেশনের মতো হবে, কিন্তু এবার এখানে শুধুমাত্র এইচ না হয়ে পুরো মিথাইল গ্রুপটা আসবে। এখানে CH3 গ্রুপটা যুক্ত আছে, আমি এটাকে ভিন্ন রং দিয়ে দেখাই। আমরা এখানে কার্বনটা দেখাই, সেটার সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এটা হলো CH3 গ্রুপ বা মিথাইল গ্রুপ। আমরা এখানকার হাইড্রোজেনটাকে মিথাইল দিয়ে প্রতিস্থাপন করতে পারি, সেটা করলেই এটা মিথাইল সাইক্লোহেক্সেনের একটা আকৃতি হয়ে যাবে। CH3 নামকরণের অনুশীলনের জন্য আমি এটা নিচে লিখছি, এটা হলো মিথাইল সাইক্লোহেক্সেন, এটা মিথাইল সাইক্লোহেক্সেন। এখন এটা হলো এর একটা চেয়ার কনফিগারেশন। এখন এই প্রান্তকে যদি নিচে আর এই প্রান্তকে উপরে তোলা হয় তবে অন্য কনফিগারেশনটায় এই মিথাইল গ্রুপটা অ্যাক্সিয়াল অবস্থান হতে ইকুয়েটোরিয়াল অবস্থানে চলে যাবে। তাহলে এখানে আসবে মিথাইল গ্রুপটা, আমি এর চারপাশে একটা বৃত্ত আঁকি, এটা পুরোটাই একটা গ্রুপ, এটা হলো CH3। এখন আমরা এই ভিডিওতে যে প্রশ্নের উত্তর দিতে চাই তা হলো এই দুইটা কনফিগারেশনে কোনটা বেশি সুস্থিত হবে। এই ছবি দুটার দিকে দেখলে এটা আপনাদের দৃষ্টিগোচর হবে যে এখানে যখন মিথাইল গ্রুপটা এক্সিয়াল অবস্থানে আছে তখন এটা অন্য কার্বনগুলোর এবং তাদের ইলেকট্রন মেঘের কাছাকাছি থাকবে। হয়তো এটার বিভব শক্তি বেশি আছে, হয়তো এটা দূরে সরে যেতে চাইবে। তাহলে আপনারা যেটা অনুমান করছেন বা যেটা আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে সেটা আসলে সঠিক, কারণ এই অবস্থানে এই মিথাইলটা এখানকার অন্য সব কিছু থেকে অনেক দূরে আছে। তাহলে এক্ষেত্রে আপনি কল্পনা করতে পারেন যে এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম আছে। এটাকে আরেকটু বেশি পরিষ্কার করার জন্য আমি একটা জিনিস করতে চাই, যেটাকে ডাবল নিউম্যান ডায়াগ্রাম বলে। আপনাদের সেটা দেখানোটাই এই ভিডিওর উদ্দেশ্য। নিউম্যান ডায়াগ্রাম যে শুধুমাত্র ইথেন বা বিউটেনের মতো সহজ জিনিসের জন্যই কাজে লাগে তা নয়, আপনি সাইক্লিক রিংসের জন্য এটা করতে পারেন। নিউম্যান ডায়াগ্রাম আঁকার জন্য আমি প্রথমে কার্বনগুলোর নাম্বারিং করে নিই। আমরা এইভাবে নাম্বারিং করতে পারি, এখান থেকে 1 2 3 4 5 6। এটাকে আপনার 1 মিথাইল সাইক্লোহেক্সেন বলতে হবে না, কারণ যখন রিংয়ের সাথে একটা মাত্র গ্রুপ থাকে তখন রিং যেই কার্বনের সাথে গ্রুপটা যুক্ত থাকে সেটাই 1 নম্বর কার্বন হয়। তাহলে এখানে এটা হবে 1 নম্বর কার্বন। এরপর 2 3 4 5 6, এখানেও এটা 1 নম্বর কার্বন। এরপর 2 3 4 5 6। এবার আমি দুইটা নিউম্যান প্রজেকশন আঁকবো, আমি আসলে 4টা আঁকবো, একটু পরেই আপনারা দেখতে পাবেন যে আমি কি বলছি। প্রথম নিউম্যান প্রজেকশনের জন্য আমি এখানকার এই কার্বন থেকে শুরু করব। তাহলে চিন্তা করা যাক এটা দেখতে কেমন হবে। এটা হলো সামনের কার্বন, আমরা সোজা এই কার্বনটার দিকে তাকাচ্ছি, তাহলে এই কার্বনটাই এই কার্বনের সামনে আছে, এখানকার এই 2 নম্বর কার্বনটা পেছনে আছে। এটা লেভেল করা যাক, এটা 1 নম্বর কার্বন যেটার দিকে আমরা তাকাচ্ছি, এটার এক্সিয়াল অবস্থানে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, সেটা আঁকা যাক। তাহলে এটার এক্সিয়াল অবস্থানে এই মিথাইল গ্রুপ যুক্ত আছে, এখানে এই মিথাইল গ্রুপ যুক্ত আছে, আর ইকুয়েটোরিয়াল অবস্থানে এই হাইড্রোজেন যুক্ত আছে, সেটা এঁকে ফেলি, এখানে এই হাইড্রোজেনটা আছে। এবার এখানকার এই বন্ধনটা এটা আরেকটা CH2 গ্রুপের সাথে যুক্ত, আমি সেটা এভাবে আঁকছি। তাহলে এটার সাথে আরেকটা CH2 যুক্ত, এটা আসলে এখানকার CH2। আমি এটাকে এভাবে বৃত্ত দিয়ে চিহ্নিত করি, এই পুরো জিনিসটা হলো CH2। তাহলে এটা একটা কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ যার সাথে 2টা হাইড্রোজেন আছে, আর এটা আসলে 6 নম্বর কার্বন। তাহলে এটা হলো সামনেরটা। এখন আমরা যদি সোজাসুজি তাকাই তবে 2 নম্বর কার্বনটা এটা ঠিক পেছনে থাকবে, আমি নীল রং দিয়ে 2 নম্বর কার্বনটা আঁকছি। 2 নম্বর কার্বনটা হলো এই বড় বৃত্তটা। এখন 2 নম্বর কার্বনে কি ঘটছে, এখানে একটা এক্সিয়াল হাইড্রোজেন সোজা নিচের দিকে গেছে,
এই এক্সিয়াল হাইড্রোজেনটা সোজা নিচের দিকে আছে, সেটা হলো এই হাইড্রোজেন। এরপর এখানে একটা ইকুয়েটোরিয়াল হাইড্রোজেন আছে, তাহলে এখানকার এই সবুজ ইকুয়েটোরিয়াল হাইড্রোজেনটা দেখতে এরকম হবে। এরপর এটা 3 নম্বর কার্বনের সাথে যুক্ত, যেটা হলো আরেকটা CH2, এটার সাথে দুইটা হাইড্রোজেন শাখার মতো যুক্ত আছে। তাহলে এখানে সামনে এটা হলো 1 নম্বর কার্বন, এর পেছনে এটা হলো 2 নম্বর কার্বন। আমি আরেকটু ভালোভাবে কালার কোড ব্যবহার করি, এটা 2 নম্বর কার্বন। এরপর 2 নম্বর কার্বন থেকে শাখা তৈরি হচ্ছে, আমরা এখানকার এই শাখাটার কথা চিন্তা করছি। 2 নম্বর কার্বন থেকে এই শাখাটা 3 নম্বর কার্বন বা এখানকার CH2 এর সাথে যুক্ত হচ্ছে। আমি এটা অন্য রং দিয়ে করছি। এখানে এটা হলো একটা CH2 গ্রুপ, এটা একটা কার্বন, এর সাথে একটা H2 যুক্ত, তাই না? তাহলে এটা হলো CH2, আর এটা হলো এখানে 3 নম্বর কার্বন। এরপর আমাকে আসলে এবার এখানে থামতে হবে, এবার আমাকে আরেকটা নিউম্যান প্রজেকশন আঁকতে হবে। কিন্তু এবার এই নিউম্যান প্রজেকশনের ক্ষেত্রে আমাদেরকে সোজা সোজা এই 5 নম্বর কার্বনের দিকে তাকাতে হবে। এখানে এটা 5 নম্বর কার্বন। আমরা দেখব যে এখানে রিং গঠিত হচ্ছে। আমরা এইমাত্র যে নিউম্যান প্রজেকশন আঁকলাম তাতে এই বন্ধনটা অন্তর্ভুক্ত হয়েছে। আমি এখানে যেভাবে আঁকেছি তাতে এটা সোজা স্ক্রিনের ভেতরে আছে। 2 নম্বর কার্বনটা 1 নম্বর কার্বনের ঠিক পেছনে আছে। আমার মনে হয় রিংয়ের অন্য পাশটা হবে 5 থেকে 4 এর দিকে। এখানে 1 থেকে 2 হলো এটা, আর 5 থেকে 4 হবে এরকম। তাহলে আমরা কল্পনা করতে পারি যে আমরা সোজা এখানে তাকাচ্ছি বাম দিকের নিউম্যান প্রজেকশনের জন্য, আর সোজা এখানে তাকাচ্ছি ডান দিকের নিউম্যান প্রজেকশনের জন্য। এবার যদি এখানকার 5 নম্বর কার্বনটা সামনে থাকে, 5 নম্বর কার্বনটা সামনে থাকলে এর বন্ধনগুলো কীরকম দেখাবে? এটা 6 নম্বর কার্বনের সাথে এখানে বন্ধনযুক্ত থাকবে। আমি এই বন্ধনটা উজ্জ্বল রং দিয়ে দেখাই, আমি এটা ভিন্ন রং দিয়ে করি। এখানকার এই বন্ধনটা হলো এখানকার এই বন্ধনটা। প্রথম নিউম্যান প্রজেকশনে যে CH2 আছে সেটা সেই CH2 এর সাথে যুক্ত। এরপর এটার সাথে 2টা হাইড্রোজেন আছে, আমি সেগুলো আঁকিনি, আপনাদের দেখানোর জন্য এখন আঁকছি। এর 2টা হাইড্রোজেনের একটা এক্সিয়াল অবস্থানে আর একটা ইকুয়েটোরিয়াল অবস্থানে আছে। এটা দেখতে সমস্যা হচ্ছে, কিন্তু একটা এক্সিয়াল অবস্থানে আছে আর একটা ইকুয়েটোরিয়াল অবস্থানে আছে। এরপর পেছনে 4 নম্বর কার্বনটা আছে। 4 নম্বর কার্বনটা আমি এই রং দিয়ে দেখাচ্ছি। 4 নম্বর কার্বনটা এখানে পেছনে আছে। এগুলো আসলে শুধুমাত্র ভিজুয়ালাইজেশনের অনুশীলন, সেজন্যই আমি এভাবে করছি। 4 নম্বর কার্বনের এক্সিয়াল হাইড্রোজেনটা সোজা নিচের দিকে আছে, এই হাইড্রোজেনটা হলো এই হাইড্রোজেন, আর এই ইকুয়েটোরিয়াল হাইড্রোজেনটা এইভাবে বাইরের দিকে থাকছে। এরপর এটা 3 নম্বর কার্বনের সাথে বন্ধনযুক্ত হচ্ছে, তাহলে এখানকার এই বন্ধনটা এখানে এরকমভাবে থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যখন আমরা এই চেয়ার পজিশনটা আঁকছি এবং তাতে CH3 গ্রুপটা এক্সিয়াল অবস্থানে থাকছে, এই মিথাইল গ্রুপটা এখানে এক্সিয়াল অবস্থানে আছে, মিথাইল এখানে এক্সিয়াল অবস্থানে আছে। এখানে দেখা যাচ্ছে যে গৌস বা গাউস কনফিগারেশন, এটা সঠিক উচ্চারণটা আমি ঠিক জানি না। এই CH3 3 নম্বর কার্বন থেকে মাত্র 60 ডিগ্রি দূরে আছে, বা ডাইহিড্রাল কোণ হলো 60 ডিগ্রিজ। এই নিউম্যান প্রজেকশনে এটা হলো 60 ডিগ্রিজ কোণ, কোণটা 60 ডিগ্রি 60 ডিগ্রি, আর এটা 3 নম্বর কার্বনের সাথে গাউস, এটা 3 নম্বর কার্বনের সাথে গাউস। তাহলে এরা পরস্পরের কিছুটা পাশাপাশি আছে। এটাকে সেই অবস্থার সাথে তুলনা করা যাক যেখানে মিথাইল গ্রুপটা ইকুয়েটোরিয়াল অবস্থানে আছে, বা মিথাইল গ্রুপটা যে কার্বনে যুক্ত সেটা চেয়ারের নিচের অংশে আছে। এর নিউম্যান প্রজেকশন কেমন হয় দেখা যাক। এবারও একই ব্যাপার, আমি কিছুটা ডান দিকে লিখি এই কনফিগারেশনটা, আর এখন যে কনফিগারেশনটা আঁকবো সেই 2টা সাম্যাবস্থায় আছে। এখানে আমরা একই কাজ করব। এটা হবে 1 নম্বর কার্বন। এখানকার এই 1 নম্বর কার্বনে আবার হাইড্রোজেন এক্সিয়াল অবস্থানে আছে, আর এটা সোজা নিচের দিকে আছে। এটা আঁকা যাক। এবার একটা হাইড্রোজেন সোজা নিচের দিকে থাকছে, হাইড্রোজেন সোজা নিচের দিকে আছে, আর এবার CH3 ইকুয়েটোরিয়াল অবস্থানে আছে, যেটা আপনি এখানকার চেয়ে এখানে বেশি ভালোভাবে দেখতে পাচ্ছেন। তাহলে এখানে হলো CH3, মিথাইল গ্রুপটা এখানে থাকছে, আর এই বন্ধনটা যেটা 6 নম্বর কার্বনের সাথে যুক্ত সেটা এরকম দেখাবে, সেটা এরকম হবে। এটা হলো CH2, এখানে এটা হলো 6 নম্বর কার্বন। এবার আমরা পেছনের দিকে যাই, সেখানে 2 নম্বর কার্বনটা আছে। আমি আগেরবার এটা নীল রং দিয়ে দেখিয়েছি, এবারও তাই করছি।
পেছনের 2 নম্বর কার্বনের সাথে যুক্ত এক্সিয়াল হাইড্রোজেনটা সোজা উপরের দিকে আছে, এখানকার এই হাইড্রোজেনটা সোজা উপরে থাকছে, এর আরেকটা হাইড্রোজেন এখানে আছে, এখানে আছে, এরপর এটা পেছনের 3 নম্বর কার্বনের সাথে বন্ধনে যুক্ত হচ্ছে, তাহলে এখানে আসবে CH2, এটা হলো এখানকার এই CH2, কিন্তু এবার এটা উল্টা কনফিগারেশন, তাহলে এটা পেছনে CH2 এর সাথে বন্ধনে যুক্ত হচ্ছে। এবার আমরা 5 নম্বর কার্বনের দিকে সোজা তাকিয়ে নিউম্যান ডায়াগ্রাম আঁকব। এবার সোজা 5 নম্বর কার্বনের দিকে তাকাবো। আমরা সোজা এদিক দিয়ে তাকিয়েছিলাম এই নিউম্যান প্রজেকশনের জন্য, এবার সোজা এদিক দিয়ে তাকিয়ে নিউম্যান প্রজেকশনটা আঁকব। তাহলে এবার 5 নম্বর কার্বনটা সামনে থাকবে, আমি এর সাথে যুক্ত হাইড্রোজেনগুলো আঁকিনি। এর একটা হাইড্রোজেন থাকবে এক্সিয়াল অবস্থানে, আরেকটা থাকবে ইকুয়েটোরিয়াল অবস্থানে। 5 নম্বর কার্বনের জন্য আপনি যদি এখানে তাকান, এটা বোঝাটা আসলে একটু কঠিন। আপনার কাছে এটা কঠিন লাগতে শুরু করলে আপনি আবার দেখুন, এটা আসলে ভিজুয়ালাইজেশনের জন্য একটা উদাহরণ। আশা করি এটা আপনাদের কাছে কনফিউজিং মনে হচ্ছে না। আপনার কাছে এটা ভীতিকর মনে হলে আপনি যে বাকি অর্গানিক কেমিস্ট্রি বুঝতে পারবেন না তা নয়, কিন্তু এটা বুঝতে পারলে অনেক ভালো হয়। আপনি তখন এরকম অণু অনেক ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন। আমরা যদি সোজা 5 নম্বর কার্বনটার দিকে তাকাই, তবে এক্সিয়াল অবস্থানে একটা হাইড্রোজেন আছে যেটা সোজা নিচের দিকে থাকবে, এক্সিয়াল অবস্থানে হাইড্রোজেনটা নিচের দিকে আছে। এই 5 নম্বর কার্বনটা 6 নম্বর কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ, 6 নম্বর কার্বনের সাথে আবদ্ধ, সেই বন্ধনটা এখানে আসবে। তাহলে এখানকার এই বন্ধনটা আমি একটা ভিন্ন রং দিয়ে করি, এখানকার এই বন্ধনটা হলো এখানকার এই বন্ধন। আপনি যদি এটা করতে পারেন, তবে বলতেই হবে যে আপনার মস্তিষ্ক বেশ ভালোভাবেই উপরে এখানে যেরকম ডায়াগ্রাম আছে সেখান থেকে নিউম্যান প্রজেকশন বের করতে পারছে। তাহলে এটা হলো এই বন্ধন, এই এক্সিয়াল হাইড্রোজেন হলো এই এক্সিয়াল হাইড্রোজেন, এরপর এখানে আরেকটা হাইড্রোজেন আছে, এখানে এই হাইড্রোজেনটা আছে যেটা এখানে এরকম হবে। 5 নম্বর কার্বনের পেছনে থাকবে 4 নম্বর কার্বন, এটা হলো 4 নম্বর কার্বন। 4 নম্বর কার্বনটা এখানে বৃত্ত দিয়ে দেখালাম। এক্সিয়াল অবস্থানে এর একটা হাইড্রোজেন আছে, আর একটা হাইড্রোজেন আছে এভাবে, আর এটা 3 নম্বর কার্বনের সাথে বন্ধনে যুক্ত, এখানে এটা হলো 3 নম্বর কার্বন, তাহলে এটা এরকম হবে। তাহলে এখানকার এই মিথাইল গ্রুপটার ক্ষেত্রে আমরা কি দেখছি, এই অবস্থায় মিথাইল গ্রুপটা হলো অ্যান্টি। দুইভাবে এটা চিন্তা করা যায়। 3 নম্বর কার্বনের সাথে এর ডাইহিড্রাল কোণ এবার 180 ডিগ্রিজ। এখানে এটা ছিল গাউস কনফিগারেশন, 3 নম্বর কার্বনের সাথে এর ডাইহিড্রাল কোণ ছিল 60 ডিগ্রিজ, এক্ষেত্রে সেটা 180 ডিগ্রিজ। তাহলে এটা অনেক দূরে আছে। এখানে 6 নম্বর কার্বনের সাথে এর ডাইহিড্রাল কোণ হলো 120 ডিগ্রিজ, এক্ষেত্রে এই মিথাইল গ্রুপটা ইকুয়েটোরিয়াল অবস্থানে আছে, এখানে সেটা এক্সিয়াল, এটা এখানে ইকুয়েটোরিয়াল। কারণ আগের এই ছবিটাতে ফিরে এসে দেখুন এই বন্ধনটা রিংয়ের কোনো অংশের সমান্তরাল। এই অবস্থায় এটা অন্য মিথাইল গ্রুপ হতে সবচেয়ে দূরে আছে, এখানে অণুগুলোর ভিড় কম, তাহলে এটা হলো বেশি সুস্থিত অবস্থা। আমরা এটাকে বলতে পারি অ্যান্টি কনফিগারেশন। এটা হলো অ্যান্টি কনফিগারেশন, এটা হলো 3 নম্বর কার্বনের সাপেক্ষে অ্যান্টি কনফিগারেশন। আর এখানে হলো 3 নম্বর কার্বনের সাথে গাউস কনফিগারেশন। এটা গৌস নাকি গাউস আমি সঠিক উচ্চারণটা জানি না। এক্ষেত্রে এখানে অণুগুলোর ভিড় কম, তাই এটা বেশি সুস্থিত, আর এর বিভব শক্তি কম, এটা বেশি সুস্থিত। আশা করি এটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে। এটা ছিল আসলে একটা অনুশীলন যেখানে এই ভিজুয়ালাইজেশন থেকে এই ডাবল নিউম্যান ডায়াগ্রাম আঁকা হয়েছে। এটা আরও কিছুটা সহজ হয়ে যাবে যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমরা এখানকার এই নিউম্যান ডায়াগ্রামটাকে এভাবে দেখছি যে এই 6 নম্বর কার্বন হলো এখানকার এই 6 নম্বর কার্বন, এই CH2 হলো এখানে। আমরা যখন এদিক দিয়ে এটার দিকে তাকাচ্ছি আমরা তখন আসলে হেক্সেন রিংটার দিকে এদিক থেকে দেখছি, আমরা এটাকে সামনে দেখছি। এটা হলো এটা, আর পেছনের এটা হলো এখানকার এটা, আর এখানেও একই ব্যাপার, আমরা এটার দিকে সোজা এদিক থেকে দেখছি। এদিক থেকে দেখলে আমরা উপরে এটাকে এখানে দেখছি, আর নিচের এটাকে এখানে দেখছি। আশা করি এগুলো আপনাদের ভিজুয়ালাইজেশন করতে সাহায্য করবে।